ভাবুন একটি মুহূর্তের কথা। সাল ১৭৮৯। ফ্রান্সের সাধারণ একজন কৃষক সারা দিন মাঠে খেটে বাড়ি ফেরেন, কিন্তু থালায় রুটি নেই। অথচ ভার্সাই প্রাসাদে রানী মারি আন্তোয়ানেত সোনার থালায় রাতের ভোজ সারছেন। এই দুটো দৃশ্যের মাঝে যে বিস্তর ব্যবধান, সেটাই একটি পুরো সভ্যতাকে উল্টে দিয়েছিল। ১৭৮৯ সালের ফরাসি বিপ্লব কেবল একটি দেশের রাজতন্ত্রের পতন ছিল না, এটি ছিল সমগ্র আধুনিক বিশ্বের জন্মলগ্ন। কিন্তু আসল প্রশ্ন হল, হঠাৎ করে কি এই বিপ্লব হয়েছিল? একদিনে কি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে? না। প্রখ্যাত ইতিহাসবিদ আলফ্রেড কোবান এই বিপ্লবকে একটি বিধ্বংসী বন্যার সাথে তুলনা করেছেন। বন্যা হঠাৎ হয় না, বৃষ্টি পড়ে, মাটি ভেজে, জল জমে, নদীতে চাপ বাড়ে, তারপর একদিন বাঁধ ভাঙে। ফরাসি বিপ্লবও ঠিক তেমনি ছিল। দশকের পর দশক ধরে পুঞ্জীভূত রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক ক্ষোভের এক চূড়ান্ত বিস্ফোরণ। আজ আমরা সেই বাঁধ ভাঙার গল্পটি জানব। এর পেছনের ইতিহাসটা দেখা যাক। ফ্রান্সে চতুর্দশ লুইয়ের আমল থেকে বুর্ব রাজবংশ একটি নিরঙ্কুশ স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। রাজারা বিশ্বাস করতেন ঈশ্বর প্রদত্ত ক্ষমতায়, অর্থাৎ তারা সরাসরি ঈশ্বরের প্রতিনিধি। জনগণের কাছে তাদের কোনো জবাবদিহি নেই। রাজা ষোড়শ লুই একবার ঘোষণা করেছিলেন, আইন প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষমতা কেবল তাঁর। স্টেট জেনারেল অর্থাৎ সে আমলের আইনসভা এনি বছরের পর বছর ডাকেননি। কিন্তু রাজতন্ত্র পরিচালনায় তিনি ছিলেন চূড়ান্ত সিদ্ধান্তহীন। প্রশাসন কার্যত দরবারি গোষ্ঠীগুলোর হাতে চলে গিয়েছিল। এই দুর্বল রাজার পাশে ছিলেন রানী মারি আন্তোয়ানেত। তিনি ছিলেন সিদ্ধান্ত গ্রহণের মধ্যমণি। তার বিলাসিতা ও অযাচিত হস্তক্ষেপ রাজতন্ত্রের ভিত দুর্বল করে দিয়েছিল। তুর্গোর মতো দূরদর্শী অর্থমন্ত্রীকে তাঁর প্ররোচনায় পদচ্যুত করা রাজতন্ত্রের জন্য আত্মঘাতী প্রমাণিত হয়েছিল। সবচেয়ে ভয়াবহ ছিল লেট দ্য ক্যাশে নামের কুখ্যাত রাজকীয় পরোয়ানা। এই পরোয়ানার মাধ্যমে কোনো বিচার ছাড়াই যে কোনো নাগরিককে গ্রেফতার বা হত্যা করা সম্ভব ছিল। নাগরিকদের মৌলিক অধিকার বলে কিছুই অবশিষ্ট ছিল না। সহজ ভাষায় বলতে গেলে রাজনৈতিক দেউলিয়ত্বের চেয়েও মানুষের পেটে আঘাতটা বেশি লেগেছিল। বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ বিপ্লবপূর্ব ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে অভিহিত করেছিলেন। এই কথাটি মিথ্যা ছিল না। ঐতিহাসিক ডেভিড থমসনের বিশ্লেষণ বলছে, তখন জীবনযাত্রার ব্যয় ও পণ্যের মূল্য প্রায় ৬৫% বৃদ্ধি পেয়েছিল, অথচ সাধারণ মানুষের আয় একটুও বাড়েনি। শুধু রুটির দামই বেড়েছিল ৫০%। রুটি ছিল সাধারণ ফরাসি পরিবারের প্রধান খাদ্য, অর্থাৎ মানুষ আক্ষরিক অর্থে ক্ষুধায় মরছিল। এখানে আসে সেই ভয়াবহ করের ব্যবস্থার প্রসঙ্গ, যেটি বুঝলে বিপ্লব বোঝা সহজ হবে। ফরাসি সমাজ তখন ৩টি শ্রেণীতে বা এস্টেটে বিভক্ত ছিল। প্রথম ও দ্বিতীয় এস্টেট অর্থাৎ যাজক ও অভিজাত শ্রেণী দেশের সিংহভাগ জমির মালিক হওয়া সত্ত্বেও কোনো কর দিতেন না। পুরো করের বোঝা চাপানো হয়েছিল তৃতীয় এস্টেটের ওপর, অর্থাৎ সাধারণ মানুষের ওপর। এই বোঝার তালিকাটি অবিশ্বাস্য রকমের দীর্ঘ ছিল। টাইল নামে ভূমিকর, টাইথ নামে ধর্মীয় কর, ভ্যাংটিয়াম নামে সম্পত্তি কর, ক্যাপিটেশন নামে আয়কর, বানালিটিজ নামে কলকারখানা বা কুয়া ব্যবহারের কর, আর প্রেস্টেশন নামে জমিদারকে বাধ্যতামূলক উপহার দেওয়ার রেওয়াজ। এত করের পরেও যা বাকি থাকত তা দিয়ে কৃষকরা কেবল আলু খেয়ে জীবন ধারণ করত। কিন্তু আসল প্রশ্ন হল, রাজকোষ তাহলে কেন শূন্য ছিল? কারণ এই কর সাধারণ মানুষের পকেট থেকে তুলে যুদ্ধ ও রাজকীয় বিলাসিতায় উড়িয়ে দেওয়া হচ্ছিল। অর্থমন্ত্রী নেকার যখন সাহস করে অভিজাতদের ওপর কর আরোপের প্রস্তাব দিলেন, তখন তাকে পদচ্যুত করা হল। এই একটি সিদ্ধান্ত বিপ্লবকে অনিবার্য করে তুলেছিল। এবার একটু সমাজের ভেতরে তাকানো যাক। মাত্র ৩ লক্ষ সুবিধাপ্রাপ্ত মানুষ, যাজক আর অভিজাতরা মিলে সমগ্র ফরাসি জাতির ভাগ্য নিয়ন্ত্রণ করছিল। সামন্ততান্ত্রিক প্রথা তখনও শিকড় গেড়েছিল।
ভূমিদাস বা সার্ফদের বিনা পারিশ্রমিকে প্রভুর জমিতে বেগার খাটতে হতো। এর মধ্যে একটি নতুন শ্রেণী মাথা তুলছিল, শিক্ষিত, অর্থনৈতিকভাবে সক্ষম বুর্জোয়া বা মধ্যবিত্ত শ্রেণী। তারা জানত তারা পারে, কিন্তু রাজনৈতিক অধিকার থেকে তারা সম্পূর্ণ বঞ্চিত। এই শ্রেণীর ক্ষোভই পরে বিপ্লবের নেতৃত্ব দিয়েছে। আবার যাজক সম্প্রদায়ের মধ্যেও ফাটল ছিল। উচ্চবর্গের যাজকরা বিলাসিতা ও দুর্নীতিতে নিমজ্জিত, আর নিম্নবর্গের যাজকরা দরিদ্র ও অবহেলিত। এই অভ্যন্তরীণ ফাটলগুলো শেষ পর্যন্ত শ্রেণী সংঘাতের রূপ নিয়েছে। সহজ ভাষায় বলতে গেলে রাজতন্ত্রকে প্রথমে ভাঙতে হয়েছে মানুষের মাথার ভেতরে, তারপর রাস্তায়। এই কাজটি করেছিলেন সেই যুগের দার্শনিকরা। মন্তেস্কু তার বিখ্যাত গ্রন্থ দ্য স্পিরিট অফ লজে ক্ষমতার স্বতন্ত্রীকরণের কথা বললেন, অর্থাৎ একই হাতে সব ক্ষমতা থাকা উচিত নয়। এই একটি ধারণা স্বৈরাচারী শাসনের মূলে কুঠারাঘাত করেছিল। ভলতেয়ার চার্চের কুসংস্কার ও দুর্নীতির তীব্র সমালোচনা করে বাক স্বাধীনতার স্পৃহা জাগিয়ে তুলেছিলেন, কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছিলেন রুশো। তার সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে তিনি লিখেছিলেন, মানুষ জন্মগতভাবে স্বাধীন, কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত। জনগণের সার্বভৌমত্বের এই ধারণা রাজতন্ত্রের দৈবিক ভিত্তিকে গুঁড়িয়ে দিয়েছিল। পাশাপাশি দিদেরো ও দ ল্যাম্বার্টের মতো বিশ্বকোষ রচয়িতারা প্রশাসনিক অরাজকতা উন্মোচনের জন্য সাধারণ মানুষের হাতে এক শক্তিশালী যৌক্তিক অস্ত্র তুলে দিয়েছিলেন। এর পেছনের ইতিহাসটা দেখা যাক আর একটু গভীরে। ফরাসিরা একা ছিল না। ১৬৮৮ সালে ইংল্যান্ডের রক্তপাতহীন গৌরবময় বিপ্লব প্রমাণ করেছিল যে রাজতন্ত্রকে সংসদের অধীনে আনা সম্ভব। এরপর আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স অংশ নিয়েছিল, কিন্তু এই যুদ্ধ দুটি জিনিস একসাথে করেছিল। এক, লাফায়েতের মতো ফরাসি সেনারা দেশে ফিরে এলেন সাম্য ও স্বাধীনতার আদর্শ বুকে নিয়ে। ২, এই যুদ্ধ ফ্রান্সের ঋণের বোঝাকে আকাশচুম্বী করে তুলল, যা রাজতন্ত্রের পতনকে আরও দ্রুত করে দিল। এবার মূল ঘটনার দিকে আসা যাক। ১৭৮৮ সালের আগস্ট মাসে রাজকোষ একেবারে শূন্য হয়ে পড়লে বাধ্য হয়ে রাজা ষোড়শ লুই স্টেট জেনারেলের সভা ডাকলেন, কিন্তু তৃতীয় এস্টেট বুঝল এই সভায় তাদের কণ্ঠস্বর চাপা পড়বে। ১৭৮৯ সালের ১৭ই জুন তারা নিজেদের স্বতন্ত্র জাতীয় সভা বলে ঘোষণা করলেন। রাজা দরজা বন্ধ করে দিলে ২০শে জুন তারা একটি টেনিস কোর্টে একত্রিত হলেন এবং শপথ নিলেন সংবিধান তৈরি না করা পর্যন্ত তারা ছত্রভঙ্গ হবেন না। ইতিহাসে এটি টেনিস কোর্ট শপথ নামে অমর হয়ে আছে। তারপর এলো সেই ঐতিহাসিক দিন, ১৪ই জুলাই ১৭৮৯। প্যারিসের জনতা বাস্তিল দুর্গে আক্রমণ করল। বাস্তিল কেবল একটি কারাগার ছিল না, এটি ছিল রাজকীয় স্বৈরাচারের প্রতীক। এর পতন মানে সেই প্রতীকেরই পতন। এরপর সারা ফ্রান্স জুড়ে ছড়িয়ে পড়ল গ্রন্ড পিয়র বা তীব্র ভীতি। কৃষকেরা সামন্ত প্রভুদের বিরুদ্ধে বিদ্রোহ করল। ১৭৮৯ সালের ৫ থেকে ১১ই অগস্টের মধ্যে ন্যাশনাল অ্যাসেম্বলি আনুষ্ঠানিকভাবে ফ্রান্সে সামন্ততন্ত্রের বিলোপ ঘোষণা করল। তারপর বিপ্লব একটি রক্তাক্ত মোড় নিল। ১৭৯৩ সালের ২১শে জানুয়ারি রাজা ষোড়শ লুইকে গিলোটিনে মৃত্যুদণ্ড দেওয়া হল। রবেসপিয়ারের নেতৃত্বে শুরু হল সন্ত্রাসের রাজত্ব, যেখানে হাজার হাজার মানুষকে গিলোটিনে হত্যা করা হল। কিন্তু ১৭৯৪ সালের ২৭শে জুলাই রবেসপিয়ার নিজেও পতিত হলেন। যে বিপ্লব শুরু করেছিল স্বাধীনতার স্বপ্ন, সেটি ভয়ঙ্কর এক রক্তের স্রোতে ডুবে গেল। শেষ পর্যন্ত ১৭৯৯ সালের ৯ নভেম্বর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতা গ্রহণ করলেন এবং ১৮০৪ সালের ২ই ডিসেম্বর নিজেকে ফ্রান্সের সম্রাট ঘোষণা করলেন। বিপ্লবের আদর্শ ও একনায়কতন্ত্রের এক অদ্ভুত সংমিশ্রণ ঘটল। কিন্তু আসল প্রশ্ন হল, এই সব রক্তপাতের শেষে কি পেল পৃথিবী? ফরাসি বিপ্লব ৩
তিনটি শব্দকে চিরকালের জন্য মানবজাতির সম্পদ করে দিয়ে গেল: স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব। শতাব্দী পুরনো সামন্ততান্ত্রিক প্রথার অবসান ঘটল। সাধারণ মানুষের রাজনৈতিক অংশগ্রহণের দরজা খুলে গেল। সমাজের একদম নিচের তলার মানুষ, সাঁকুলেত বা সর্বহারা শ্রেণী কেবল দর্শক ছিল না, তারা ছিল বিপ্লবের সক্রিয় অনুঘটক। একটি বুর্জোয়া আন্দোলনকে তারাই পূর্ণাঙ্গ সামাজিক বিপ্লবে রূপান্তর করেছিল। নেপোলিয়ন ক্ষমতায় এসে বিপ্লবের আদর্শকে আইনে রূপ দিয়েছিলেন তার নেপোলিয়ানিক কোডের মাধ্যমে। এই কোড পরবর্তী সময়ে ইউরোপের অনেক দেশের আইনের ভিত্তি হয়ে উঠেছিল। ফরাসি বিপ্লব কেবল একটি শাসন ব্যবস্থার পরিবর্তন ছিল না, এটি ছিল মানুষের মাথার ভেতরে একটি বিপ্লব। সেই বিপ্লব যা বলেছিল রাজার ক্ষমতার উৎস ঈশ্বর নয়, জনগণ। এই একটি ধারণা আধুনিক গণতন্ত্রের মূল ভিত্তি হয়ে আজও টিকে আছে।